তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আজকে রংপুর বিভাগের তিস্তা তীরবর্তী 12টি উপজেলায় একযোগে আমরা স্মারকলিপি প্রদান করছি। তো তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সহায়তা দাবির ভিত্তিতে এখন আমরা হাতীবান্ধা উপজেলায় আছি। আমি শফিউর রহমান, সাধারণ সম্পাদক, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম কমিটি। আজকে আমাদের যে সুস্পষ্ট বক্তব্য যে আমরা প্রায় 10 বছরও বেশি সময় ধরে আমরা সহায়তা দাবিতে এই আন্দোলন করে আসছি, যে এখন পর্যন্ত এই আন্দোলনের ফলাফল জনগণ পায়নি। আমরা আজকে আবারও এই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিচ্ছি। আমরা বরাবরই বলে আসছি, চীন ভারতের দৈরুতে না থেকে নিজস্ব অর্থায়নে বাংলাদেশের এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের পরিকল্পনা, বাংলাদেশের পরিকল্পনা, এ দেশের পরিকল্পনা, এটিকে বাস্তবায়ন করা হোক। আমরা বলেছি তিস্তা কর্তৃপক্ষ গঠন করা হোক। তিস্তা কর্তৃপক্ষ গঠন করার মধ্য দিয়ে সেখান থেকে অর্থ সংগ্রহ করে আমরা আমাদের এই কার্যক্রমটা করতে চাই। আমরা এই জন্য বারবার বলে যাচ্ছি, বছরের পর বছর ধরে, চীন বুঝি না, ভারত বুঝি না, আমরা নিজস্ব অর্থায়নে এই কাজটি করতে চাই। আমি আজকে মাননীয় উপদেষ্টার কাছে আমাদের উদ্যত আহ্বান, আপনি দেখেন আমরা যখন ছোটোবেলায় তিস্তাপাড়ে বড় হয়েছি আমরা দেখেছি বন্যা আষাঢ় মাস, কিন্তু এখন আমরা 20 সাল থেকে আমি যেটা দেখছি বন্যা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাস। তিস্তাপাড়ের মানুষের, বাংলার কৃষকের এই সেপ্টেম্বর অক্টোবর হচ্ছে ধানের গাছ একটি মানে ভালো জায়গায় আসার, অনেকের ধান বের হওয়া শুরু হয়। এই সময় বাদামের বীজ যে গাছ, সেই বীজ গাছ থেকে মানুষ বাদাম সংগ্রহ করে, যার এখনকার বাজার মূল্য, যে বাদামের এখনকার বাজার মূল্য হয় প্রতি মন 11 হতে 12,000 টাকা। সেই বাদাম যখন উঠে সেই সময়ে আমরা দেখি সেপ্টেম্বর অক্টোবর মাসে এই বন্যাগুলো হচ্ছে। আপনারা যদি গত বছর দেখেন 2023 সালের 9 আগস্ট বিশাল বন্যা হয়েছে, যেখানে ভারতেরও অনেক লোক মারা গেছে, সেনাবাহিনীর লোক পর্যন্ত মারা গেছে। সেদিন আমাদের কত বড় ক্ষতি হয়েছে তিস্তাপাড়ের মানুষের, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা 2022 সালে আসেন 20 অক্টোবর, হঠাৎ করে 4টা কার্তিক 20 অক্টোবর বিশাল বন্যার মধ্য দিয়ে মানুষের ঘর বাড়ি পরনের কাপড় ছাড়া মানুষ কিছু রক্ষা করতে পারে নাই। আপনারা 2020 সালে আসেন 27 সেপ্টেম্বর, একদিনেই 447 মিলিমিটার বৃষ্টিপাতের মধ্য দিয়ে রংপুর শহর পর্যন্ত এক বুক পানির নিচে ডুবে গিয়েছিল। তাহলে আমরা কি দেখছি? জলবায়ুর প্রভাবে উত্তরাঞ্চলের এই আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। আষাঢ় শ্রাবণ মাস বন্যা না হয়ে আজকে বন্যা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে। আমি জানি না আজকে অক্টোবর মাসের 2 তারিখ, গত বছর 9 অক্টোবর হয়েছে, তার আগের বছর 20 অক্টোবর হয়েছে। আবার আমাদের এই তিস্তা মাসের ভাগ্যে কি আছে? যে ধান বের হচ্ছে, যেটুক বাদাম এখনো তোলা নষ্ট হওয়ার বাকি আছে, যে বাড়িঘরগুলো এখনো আছে, যে ধান কেটে শুকিয়ে দেবে, সেই ধানগুলো তারা ঘরে তুলতে পারবে কিনা এটা আমি জানি না। তা আমরা তিস্তাপাড়ের মানুষ, আমরা দেখেছি এক মাস আগে যখন নোয়াখালী, ফেনী সহ বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছিল। এই বন্যা শুধুমাত্র একটি দেশের উপর চাপিয়ে দিলে হবে না, এই বন্যার জন্য আমরাও দায়ী। আমরাও পানি ব্যবস্থাপনা তৈরি করে নেই, আমরাও পানি নিষ্কাশনের জায়গা তৈরি করে নাই বলেই 53 বছর পর সেই এলাকায় একটি বন্যা হয়েছে। আমরা দেখেছি, আমরা সহ সারা দেশব্যাপী দাঁড়িয়ে রয়েছি। আর তিস্তাপাড়ের মানুষের, 5 জেলার মানুষের, 14টা উপজেলার মানুষের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই তিস্তার বন্যা। আমি বন্যাকে ভয় পাই না তিস্তাপাড়ের মানুষ ভয় পায় নদী ভাঙ্গনকে। নদী ভাঙ্গন একটা মানুষকে নিঃস্ব করে, জীবন থেকে মানুষগুলোকে সরিয়ে দেয়। আমরা এজন্য বলছি, তিস্তা মহাপরিকল্পনা শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয়, তিস্তা মহাপরিকল্পনা শুধুমাত্র বৈষম্য বিরোধী কোনো ব্যাপার নয়। তিস্তা মহাপরিকল্পনা একটি মানবিক পরিকল্পনা, মানবতার খাতিরে, মানবতাকে রক্ষা করার জন্য, মানুষের দুর্দশাকে, মানুষের দুরবস্থাকে রক্ষা করার জন্য আজকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি উদাত্ত আবার মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আবু সাইদের রক্তের মাটিতে দাঁড়িয়ে আপনি সেদিন ছাত্র আপনাদেরকে যে দাবি করেছে, সেই দাবিটি আপনি যদি পালন করেন তাহলে আমি মনে করব প্রকৃতপক্ষে আপনি শহীদ আবু সাইদের একজন লোক, একজন যোদ্ধা। আর যদি আপনি আবু সাইদের মাটিতে যে কথা দিয়ে গিয়েছেন, আর যদি এটা রক্ষা করতে না পারেন, বাংলার মানুষ আপনাদের ছাড়বে না, এই ছাত্র জনতা আপনাদের ছাড়বে না, আপনাদেরকেও বিদায় নিতে হবে যদি আপনারা না শোনেন। আমি আমার আর বক্তব্য দিকে পরিশেষে যারা আজকে আছেন তাদের